অনলাইন না নিয়ে অফলাইনে যদি তোমাদের কোনো কাজ থাকে আসো, না হলে তার পরের সপ্তাহে কোনো একটা অফলাইনেই, হয়তো এর পরের সপ্তাহে অফলাইনে ক্লাস হবে আর কি। চেষ্টা করো, অফলাইন হলে ওই ক্লাসটা ভালো হবে। আর ভার্টিসাল পড়াবো, ইন্টারেস্টিং জিনিস। তো ঠিক আছে, লেটস গো টু দ্য ক্লাস স্ট্রেট ফরওয়ার্ড। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যারিডি সলভ, এবং এটা অনেক বড়। সুতরাং সিট বেল্ট ঠিকঠাক বেঁধে বসে পড়ো। আর একটু সময় লাগবে, আমি বেশি বলবো। খুব বেশি অসুবিধা না হলে তোমরা বলবা না, আমি তোমাদের বলার সময় দেব। দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। ওয়েল ভাগ্যশ্রী, থ্যাংক ইউ। আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে এরিডিসল। সোজা কথায় এরিড শব্দের অর্থ ড্রাই। এরিডিসল মানে হচ্ছে ড্রাই সয়েল বা মরুভূমির মাটি। আমাদের দেশে এরিডিসল নাই, কিন্তু বেশিরভাগ দেশে, এবং এটা সেকেন্ড মোস্ট ফ্রিকুয়েন্টলি ফাউন্ড সয়েল অর্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এরিডিসল ল্যাটিন এরিডাস শব্দটা আসছে ড্রাই। এটা এরিড সেমি এরিড ক্লাইমেটে পাওয়া যায়, যেখানে মরুভূমি আসলে বেশি পাওয়া যায়। এটা সাধারণত মেডিটেরানিয়ান ক্লাইমেট বা ইতালি গ্রিসের কি শুকনো জায়গা, যেসব জায়গা ভূমধ্যসাগরীয় শুষ্ক জায়গা, মেসিডোনিয়া, সাইপ্রাস, এখানেও পাওয়া যায়। Aerosols have a low concentration of organic matter reflecting the paucity of vegetative production. এসব মরুভূমির মাটিতে পানির ঘাটতি আছে। শুকনো মাটি যেহেতু, পানির ঘাটতির কারণে এখানে গাছপালা কম হয়। এই জন্য গাছপালাই তো পচে পড়ে অর্গানিক ম্যাটার হয়। সুতরাং এখানে অর্গানিক ম্যাটার পরিমাণ কম। পরের লাইনে বলা আছে ওয়াটার ডেফিসিয়েন্সি। পৌসিটি শব্দ অর্থ স্ক্যারসিটি বা ঘাটতি। ওয়াটার ডেফিসিয়েন্সি ইজ দ্য মেজর ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ এরিডিসল। এরিডিসল চিনার একটা উপায় হচ্ছে পানি কম থাকবে পরিমাণে। লিমিটেড লিচিং, যেহেতু পানি কম থাকছে, বৃষ্টি কম হচ্ছে, সুতরাং এখানে লিচিংটাও কম হবে। কারণ লিচিং হয় বা পানিতে চুইয়ে চুইয়ে পড়তে গেলে অবশ্যই পানি থাকতে হয় বেশি। লিচিং এর জন্য কম হয় কারণ পানির পরিমাণটাই কম। এই জন্য লিমিটেড লিচিং হয়। ইন এরিডিসলস অফ রেজাল্টস ইন ওয়ান অর মোর সাবসারফেস সয়েল হরাইজন। আচ্ছা, যতটুকুই হয় লিচিং, এই লিচিং হয়ে বা এমন হইতে পারে মরুভূমিগুলো আগে বৃষ্টি হতো অনেক, ওয়েট ক্লাইমেট ছিল, এখন না ড্রাই ক্লাইমেট। তো এই ওয়েট ক্লাইমেট থাকার সময় হয়তো লিচিং হয়েছে বেশি, এখন কম লিচিং হয়। এই লিচিং হয়ে টপ সয়েল থেকে সাবসয়েলে, অথবা আরেকটু নিচে, সাবসয়েলের নিচে সয়েলের ভিতরে হচ্ছে বিশেষ ধরনের বিভিন্ন জিনিসের অ্যাকুমুলেশন হতে পারে। সেটা ক্লে, সিলিকেট ক্লের ডিপোজিশন হতে পারে, সোডিয়ামের হতে পারে, ক্যালসিয়ামের হতে পারে, কার্বনেটের হতে পারে, জিপসামের হতে পারে, যে কোনো সলিউবল সল্টস এরও হতে পারে। এই যে নামগুলো বললাম সবগুলোর উপর ভিত্তি করে আমরা আজকে জানবো বিষয়গুলো। কি বললাম? এরিড সয়েল এমনিতে বৃষ্টি কম হয়। হয়তো আগে অনেকগুলো এরিড সয়েল আছে যেগুলো আগে বৃষ্টি হতো বেশি, তখন ক্লাইমেটটা ওয়েটার ছিল, ওয়েট বা ভেজা ভেজা ছিল, বৃষ্টি হতো বেশি, তখন লিচিং হতো বেশি, এখন লিচিং কম হয়। এই লিচিং হয়ে হয়ে টপ সয়েল থেকে এবং উপর থেকে বিভিন্ন রকম ক্লে, সিলিকেট ক্লে, সোডিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, জিপসাম, সলিউবল সল্টস, এগুলো হচ্ছে নিচে এসে জমা হয়েছে, এক জায়গায় ডিপোজিশন হয়েছে। আর এই ডিপোজিশন গুলো অনেক সময় সিমেন্টেড বা শক্ত, একে অপরের সাথে যুক্ত হয়ে শক্ত একটা লেয়ার তৈরি করে, সিমেন্টেড লেয়ার তৈরি করে। সেগুলোকে প্যান বলে। তোমরা যেন প্যান শব্দটা আসছে, যে যে প্লাউ প্যান তোমাদের বলেছি, লাঙ্গলের ফলার চাপে মাটি শক্ত হয়ে যাওয়া, প্যান যেখানেই পাবা বা প্যান ফরমেশন কথাটা শুনবা, তোমাদের মাথায় চলে আসবে অটোমেটিক একটা ফিগার, সেটা হচ্ছে শক্ত মাটি, যেটা গাছের শিকড় ভেদ করতে পারছে না। The subsoil of the soil can be cemented, ওই যে সিমেন্টেড যে কথাটা বললাম। Accumulation of salts on the surface can result in salinization. অনেক সময় এই যে অ্যাকুমুলেশন এবং ডিপোজিশন, উপর থেকে যে লবণ গুলো হচ্ছে, কারণ মরুভূমির মাটিতে প্রচুর লবণ থাকে, সলিউবল সল্টস অনেক বেশি থাকে। তোমাদের একটা প্রশ্ন মনে হয় জানা আছে,
যে desert soils are fertile but not productive। এটার আমরা খুবই সয়েল সায়েন্সের কমন টার্মিনোলজি যে all fertile soils are not productive। Soil fertility is connected to the ability of providing basic nutrients। যে সয়েলটা ফার্টাইল সে সয়েল প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান শুধু দেবে, কিন্তু এই পুষ্টি উপাদানই গাছের বা গ্রোথের জন্য একমাত্র ফ্যাক্টর নয়। আরো আছে, ওয়াটার আছে, এয়ার আছে, টেম্পারেচার আছে, ময়েশ্চার আছে, তারপরে অক্সিজেন আছে, অনেক কিছু আছে। তো বাকি সব নিশ্চিত করলেই তখন হবে ওই সয়েলটা প্রোডাক্টিভ। এই জন্য ফার্টিলিটি প্রোডাক্টিভিটির একটা এলিমেন্ট, কিন্তু একমাত্র এলিমেন্ট নয়। ইন্ট্রোডাক্টরি কথা শেষ করে এনভায়রনমেন্টাল সেটিং এ আসি। কোথায় কোথায় এরিডি সল্ট পাওয়া যায়? আগেই বলেছি মরুভূমি অঞ্চলগুলোতে এরিডি সল্ট পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে বেশি পাওয়া যায় কোন অর্ডারের সয়েল? কার মনে আছে দেখি? পারলা না। এইখানেই আছে, অ্যান্টিসল। সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যান্টিসল। হ্যাঁ, দেওয়া আছে এখানে, যারা চালাক দেখে ফেলছে। স্যার সেকেন্ড দেখি নাই। লার্জেস্ট, না হাবিবুর আমি জানি তুমি দেখো নাই, তুমি বলছো। সেকেন্ড লার্জেস্ট যেটা সয়েল পাওয়া যায় সেটা হচ্ছে অ্যারিডিসল। আইস ফ্রি সয়েলে 12% হচ্ছে অ্যারিডিসল। অ্যারিডিসল সাধারণত ড্রাই রিজিয়নে পাওয়া যায় এবং কোল্ড টেম্পারেট ঠান্ডা অঞ্চলের মরুভূমিতে পাওয়া যায়। ঠান্ডা অঞ্চলের মরুভূমি কোথায়? ল্যাটিটিউড 35 থেকে 55 ডিগ্রির মধ্যে যেটা, সেগুলো হচ্ছে ঠান্ডা অঞ্চলের মরুভূমি। যেমন চিলির মরুভূমি আছে, আতাকামা মরুভূমি, মঙ্গোলিয়ার গোবি মরুভূমি, মঙ্গোলিয়ার থর না গোবি, গোবি, চীনের কিছু মরুভূমি আছে, এই টাইপের আর কি। ওয়ার্ম ডেজার্ট অ্যাট লোয়ার ল্যাটিটিউড। ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল ডেজার্ট যেগুলো সাহারা, অ্যারাবিয়ান ডেজার্ট, আতাকামা, অস্ট্রেলিয়ান। মিনওয়াইল মিডল ল্যাটিটিউড কোল্ড ডেজার্ট যেটা হচ্ছে কাজাকিস্তান, গোবি, ক্যালিফোর্নিয়া, এরিজোনা, নেভাদা, কালাহারি, এক্সেট্রা এক্সেট্রা একটু পরে আসতো। এই সবকিছুই হচ্ছে অ্যারিডিসল, অর্থাৎ পৃথিবীতে কাভার করে এমন সব মরুভূমিগুলোই দেখো অ্যারিডিসলের মধ্যে পড়ছে। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ? ক্যান ইউ জি সি দ্য স্যার, পিকচার? দেখা যাচ্ছে। আচ্ছা জি স্যার দেখো, দেখতেছি। এইটা হয়তো হচ্ছে নিরক্ষীয় রেখা হতে, এই যে এই বরাবর 0 ডিগ্রি। এর মধ্যে দেখো সব, যেমন হচ্ছে ভারতের মধ্যপ্রদেশের নিচের দিকে এইখানে কিছু মরুভূমির মতো জায়গা আছে, ভারতের রাজস্থানের মরুভূমি, মঙ্গোলিয়ার গোবি মরুভূমি, চীনের মরুভূমিগুলো, এছাড়া হচ্ছে এই যে আরবের যত মরুভূমি আছে, ইরান আছে এখানে, কাজাকিস্তান কিরগিস্তানের আছে, এছাড়া হচ্ছে মিশর, লিবিয়ার মরুভূমিগুলো, সাহারা, এখানে হচ্ছে সাব সাহারা মরুভূমি, সাউথ আফ্রিকার জাম্বিয়ার কালাহারি মরুভূমি, অস্ট্রেলিয়ার মরুভূমিগুলো, চিলি এবং পেরুর আতাকামা মরুভূমি। এছাড়া এই যে আমরা ওয়েস্টার্ন মুভি দেখি, উত্তর আমেরিকার টেক্সাস, নেভাদা, অ্যারিজোনা অঙ্গরাজ্য, সেখানে যে মরুভূমিগুলো, মেক্সিকোর যে মরুভূমিগুলো, কানাডায় কিছু এরকম ডেজার্ট আছে, কোল্ড ডেজার্ট, এই সবকিছুই হচ্ছে এরিডিসলের অন্তর্ভুক্ত। এবং এরিডিসল বলতে গিয়ে ইন্ট্রোডাক্টরি 2-3টা কথা বলছি। ছবি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এডিডি সয়েল দেখো এরকম যে শুষ্ক শুষ্ক ঘাস, বৃষ্টির অভাবে ঘাসগুলো মরে গেছে, এরকম একটা, মানে ছবি রেজুলেশন অতটা দেখাচ্ছে, ছোট করে দেই। আচ্ছা, আর ডান পাশের ছবি যেটা দেখতে পাচ্ছ, ও দ্যাটস এ পিওর অ্যান্ড ফটোজেনিক প্রোফাইল। ইউ ক্যান সি ইন দ্য প্রোফাইল দ্যার ইজ এ লেয়ার অফ সল্টস অর ক্যালসিয়াম কার্বনেট। বিভিন্ন সলুবল সল্ট থাকার কারণে সাদা হয়। এখানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের লেয়ার। ক্যালসিয়াম কার্বনেট শব্দের বাংলা হচ্ছে চুনাপাথর। এই চুনাপাথর একটু সাদা বর্ণের। দেখো কি সুন্দর, উপর থেকে টপ সয়েল থেকে লিচিং হয়ে সাবসয়েলে অ্যাকুমুলেশন হয়েছে চুনাপাথরের। এইটা কথাই বললাম। এবং এই লিচিংটা কিন্তু এখন হয়নি, লিচিংটা হয়েছে আগে, যখন এই অঞ্চলটা বৃষ্টিপাত হতো। কারণ লিচিং হতে গেলে অবশ্যই পানি থাকতে হবে, বৃষ্টির পানির সঙ্গে মিশেই এটা নিচে চলে আসছে, এখন নাই। এই জন্য দেখো উপরের সয়েল প্রোফাইল বা সোলামটা খুব সুন্দর পরিষ্কার, এখানে কোনো সাদা দাগ নাই। ফিজিক্যাল ফিচার্স গুলো, প্রমিনেন্ট যেগুলো আর কি, প্রধান প্রধান বৈশিষ্ট্য আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি বারবার বলছি, ইউ হ্যাভ টু মেক দ্য লজিক অ্যান্ড ডোন্ট গো বিয়ন্ড দ্য লজিক। সবকিছুই লজিক্যাল। যেমন এরিডি সয়েলের এতক্ষণ কথাবার্তা আমি প্রথমেই বলছি, পানি কম আছে। পানি কম আছে কেন? কারণ বৃষ্টিপাত কম হয়। সো
ওয়েদারিং তোমরা অলরেডি পড়েছো দুই প্রকার, তিন প্রকার হতে পারে, ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল। আমরা আলোচনা করবো মেইনলি দুই প্রকার, একটা হলো ফিজিক্যাল, একটা হচ্ছে কেমিক্যাল। ফিজিক্যাল ওয়েদারিং হচ্ছে ফ্র্যাকশন, বড় ফ্র্যাকশন ভেঙে ছোট ফ্র্যাকশন হবে, অর্থাৎ তার কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ না হয়ে তার আকার ছোট বড় হওয়াটা হলো ফিজিক্যাল ওয়েদারিং। বড় পাথরের টুকরো থেকে ছোট গ্রাভেল, নুড়ি পাথর, পেবলে পরিণত হওয়া, বোল্ডারে পরিণত হওয়া, সেটা একটা ফিজিক্যাল ওয়েদারিং এর উদাহরণ। অন দ্য আদার হ্যান্ড, কেমিক্যাল ওয়েদারিংটা হচ্ছে তার ফুল কেমিক্যাল কম্পোজিশনে চেঞ্জ হবে, রকস অ্যান্ড মিনারেলস এর কেমিক্যাল কম্পোজিশনে চেঞ্জ হয়ে যাবে। এখানে অবশ্যই পানি থাকতে হবে, হিট থাকতে হবে। ফিজিক্যাল ওয়েদারিং এ শুধু হিট থাকলেই হয়, পানি থাকলেও হয়, না থাকলেও হয়। কিন্তু কেমিক্যাল ওয়েদারিং এ অবশ্যই পানি থাকে। সুতরাং এখানে ফিজিক্যাল ওয়েদারিংটাই ডমিনেন্ট, কেমিক্যাল ওয়েদারিংটা হচ্ছে ডরম্যান্ট, মানে একটা হচ্ছে প্রাধান্য বিস্তার পৌসিটি বা স্ক্যারসিটি বা ডার্সিটির কারণে আর কি, ডার্সির কারণে। 3 নম্বর পয়েন্ট দেখো, মেকানিক্যালি সিমেন্টেড পার্টিকেলস আর ডমিনেন্ট। মেকানিক্যালি সিমেন্টেড মানে কি? কেমিক্যালি না, কিন্তু মেকানিক্যালি, অর্থাৎ ফিজিক্যাল ওয়েদারিং এর মাধ্যমে এই যে ডিপোজিটেড হওয়া, লিচিং হওয়া, অনেকগুলো যে আমরা বললাম লিচিং হয়ে অ্যাকুমুলেশন হয় বিভিন্ন জিনিস, যেমন জিপসাম, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো এমন শক্ত হয়ে যায় যে সিমেন্টেড হয়ে যায়, একে অপরের সাথে শক্ত একটা লেয়ার তৈরি হয়, তখন আমরা তাকে প্যান বলি, প্যান, PAN, প্যান। 4 নম্বরটা হচ্ছে অফেন হ্যাভ অ্যাকুমুলেশন অফ লাইম, সোডিয়াম ও সল্টস। কমন কথা, কলয়েডাল ফ্র্যাকশন ইজ জেনারেলি লো। কেন লো? কারণ কলয়েডাল ফ্র্যাকশন তখনই তৈরি হয় যখন কেমিক্যাল ওয়েদারিং হয়, প্রাইমারি মিনারেলস ভেঙে সেকেন্ডারি ক্লে মিনারেলস তৈরি হয়, সেকেন্ডারি ক্লে মিনারেলস গুলোই মেইনলি কলয়েডাল ফ্র্যাকশন। সো যেহেতু এখানে প্রাইমারি ওয়েদারিংটা প্রমিনেন্ট, সেকেন্ডারি ওয়েদারিংটা প্রমিনেন্ট নয়, কেমিক্যাল ওয়েদারিং প্রমিনেন্ট নয়, ফিজিক্যাল ওয়েদারিংটা প্রমিনেন্ট, সুতরাং এখানে প্রাইমারি মিনারেলসই প্রমিনেন্ট বেশি, যার ফলে এখানে কলয়েডাল ফ্র্যাকশন ভেরি কম। এবং এই কারণে কলয়েডাল ফ্র্যাকশন কম হওয়ার কারণে তাদের গায়ে চার্জ ডেভেলপ হতো, সেই চার্জটাও নাই, সুতরাং সিইসি ইজ লো। পিএইচ ইজ অ্যালকালাইন, বিভিন্ন ধরনের কার্বনেট জাতীয় সলিউবল সল্ট থাকে, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, চুনাপাথর, এগুলো জানো যে সবই হচ্ছে পিএইচটা হাই করে রাখে, অর্থাৎ অ্যালকালাইন। টেক্সচার ইজ স্যান্ডি, স্যান্ডি হওয়ার কারণেই লিচিং হয়ে নিচে অ্যাকুমুলেটেড হয়েছে আগের যুগে, যখন এখানে বৃষ্টিপাত বেশি হতো, এবং সাধারণত মরুভূমিতে বালি তো বেশি থাকে। লিচিং ইজ লো আর লিমিটেড, বলেছি আগে। হাই বিএসপি, বিএসপি শব্দের অর্থ বেস্ট স্যাচুরেশন পার্সেন্টেজ, এবং এই বিএসপি হচ্ছে মোর দ্যান 50%। এবং যেহেতু পিএইচটা অ্যালকালাইন, এই জন্য বিএসপি বেশি। এক্সচেঞ্জেবল বেস কন্টেন্ট ইজ হাই, বিএসপি হাই হলে এক্সচেঞ্জেবল বেস কন্টেন্টও হাই হয়। নিউট্রিয়েন্ট আর অ্যাবান্ডেন্ট ইন সাপ্লাই, প্রয়োজনীয় পুষ্টি প্রচুর পরিমাণে আছে, তারপরও এই জমিগুলো কৃষিতে ব্যবহৃত হয় না মরুভূমির কারণ পানির ঘাটতি। মরুভূমির জমি ফার্টাইল, কারণ হচ্ছে সেখানে পুষ্টি উপাদান অনেক আছে, সয়েল পুষ্টি উপাদান প্রোভাইড করতে পারে, বাট নট প্রোডাক্টিভ, কারণ হচ্ছে সেখানে পানির অভাব। রিসেন্টলি আমাদের দেশের শ্রমিকরা মধ্যপ্রাচ্যে গিয়ে, সৌদি আরবে গিয়ে, কাতারে গিয়ে, ওমানে গিয়ে, তারা দেখবা যে মাইলকে মাইল ইরিগেশনের সুবিধা পেয়ে তারা মরুভূমিতে সবুজ, ঊষর মরুভূমিতে তারা সবুজের বন্যা বইয়ে দিয়েছে। বিভিন্ন শাইখ সিরাজের বিভিন্ন ভিডিওতে, ইউটিউবে তোমরা ভ্লগে দেখে থাকবা। এটা সম্ভব হয়েছে দুইটা কারণে, এক, জমি আগে থেকে উর্বর ছিল, পানি ছিল না, পানি দেওয়া হয়ে গেছে, এখন খুব ভালো ফসল হচ্ছে। তোমরা কি সাথে আছো? আছি স্যার। জি স্যার। ওকে, দেন নিউট্রিয়েন্টস আর অ্যাবান্ডেন্ট ইন সাপ্লাই, কারণ ফার্টাইল সয়েল। মাইক্রোনিউট্রিয়েন্ট কন্টেন্ট ইজ অ্যাবান্ডেন্ট, কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট কন্টেন্ট গুলো বেশিরভাগই বেস ফর্মিং, যেহেতু এখানে বেস বিএসপি বেশি, সুতরাং এখানেও আছে মলিবডেনাম, তারপরে আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার সবই ভালোভাবেই আছে। পটাশিয়াম ইজ হাই, আলাদা করে বলার দরকার নাই। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবগুলাই হাই, কারণ এরা বেস ফর্মিং ক্যাটাগরি, এবং বিএসপি হাই, তারাও হাই। অ্যাজোটোব্যাক্টর আর প্রেজেন্ট ইন হেল্পস ইন নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্স করার জন্য অ্যাজোটোব্যাক্টর এখানে ভালোভাবে আছে। সিএন ইজ ভেরি লো, কার্বন নাইট্রোজেন রেশিও খুবই কম, কারণ হচ্ছে অর্গানিক ম্যাটার কম সয়েলে, কারণ হচ্ছে এখানে গাছপালা কম হয়, এত ফার্টিলিটি থাকা সত্ত্বেও বৃষ্টির অভাবে, পানির অভাবে গাছপালা কম হয়। এই জন্য দেখবা যে সৌদি আরবে 2 বছর আগে হঠাৎ করে বৃষ্টি হয়েছে, সৌদি আরবে কি দেখা গেল, ওয়াদিয়া আর কি, ওদের ওয়াদিয়া এলাকায় বৃষ্টিপাত একটু হয়েছে না হয়েছে, সাথে সাথে মরুভূমি একবারে সবুজ গাছে ভরে গেছে, আবার ফুল ফুটছে।
minerals that found in the aerosols are primary silicates. যেহেতু প্রাইমারি ফিজিক্যাল ওয়েদারিং বেশি, কেমিক্যাল ওয়েদারিং কম, সুতরাং প্রাইমারি মিনারেলস বেশি পাওয়া যাবে, কারণ প্রাইমারি মিনারেলস গুলো কেমিক্যালি ওয়েদার্ড হয়ে সেকেন্ডারি মিনারেলস হওয়ার সুযোগ এখানে কম। ক্লে মিনারেলস আর জেনারেলি ইলাইটিক টাইপ অফ, তোমরা জানো, এই দেখি প্রশ্ন করি, এই ইলাইটের সিলিকেট স্ট্রাকচার কত, কে বলতে পারবে? 2:1. তারপরে আর কিছু আছে? Sir, 2:1:1. ভেরি গুড, 2:1:1, খুব স্পেশাল টাইপের একটা ক্লে স্ট্রাকচার। অনু অল্পের জন্য পারলো না, আর রিদ্ধি ঘোষ অ্যান্সার দিয়েছে, আমি জানি রিদ্ধি পারবে। Clay minerals are mainly litic type of formed from mica. From mica, আচ্ছা মাইকা তৈরি করে আর কি, মাইকা, তারপরে মাস্কোফাইট, বায়োটাইট, এগুলো হচ্ছে তোমরা জানো মিনারেলস বিভিন্ন রকম। সিলিকা কন্টেন্ট ইজ জেনারেলি লো, কারণ এই সিলিকেট স্ট্রাকচার তৈরি হওয়ার সুযোগ নাই কেমিক্যাল ওয়েদারিং এর মাধ্যমে। ফিজিক্যাল ওয়েদারিং গুলো, সরি, আমরা এতক্ষণ প্রমিনেন্ট ফিচার গুলো পড়ছিলাম, এগুলো মুখে মুখে অনেক কিছু বলা যাবে। যেমন প্রথমে হচ্ছে ফিজিক্যাল ওয়েদারিং কম, সরি ফিজিক্যাল ওয়েদারিং বেশি, কারণ পানির কম, এই জন্য কেমিক্যাল ওয়েদারিং কম। সো ফিজিক্যাল ওয়েদারিং হচ্ছে প্রমিনেন্ট, কেমিক্যাল ওয়েদারিং ডরম্যান্ট। এবং ফিজিক্যাল ওয়েদারিং প্রমিনেন্ট, কেমিক্যাল ওয়েদারিং ডরম্যান্ট হওয়ার কারণে এখানে হচ্ছে কলয়েডাল ফ্র্যাকশনও কম, কারণ হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং এর মাধ্যমে কলয়েডাল ফ্র্যাকশন ধরে, যেহেতু কলয়েডাল ফ্র্যাকশন কম, সিএসি কম। আবার যেহেতু সেকেন্ডারি ক্লে মিনারেলস গুলো সাধারণত কেমিক্যাল ওয়েদারিং এ তৈরি হয় এবং কেমিক্যাল ওয়েদারিং এখানে ডরম্যান্ট, সুতরাং এখানে সেকেন্ডারি ক্লে মিনারেলস পাওয়া যাবে না বেশি, এবং সেগুলো যা পাওয়া যায় সেগুলো ইলাইটিক। এবং সেখানে কি হচ্ছে, আরো কি বললাম লাস্টের দিকে, যে সিলিকেট স্ট্রাকচার কম পাওয়া যাবে। আবার মরুভূমির মাটি, প্রয়োজনীয় পুষ্টি উপাদান অনেক বেশি, বিএসপি বেশি, বেস গুলো অনেক বেশি, পটাশিয়াম বেশি, মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো বেশি। আবার যেহেতু প্রয়োজনীয় পুষ্টি উপাদান সব আছে কিন্তু গাছপালা ঠিকঠাক হয় না, তার মানে সিএম রেশিও কম। দেখো আমি মুখে মুখে লজিক মিলাই, মুখস্থ করার আগে আগে লজিক মিলাবা, লজিক মিলালেই তুমি মোটামুটি সব লিখতে পারো, তাহলে আর কষ্ট করে মুখস্থ করতে হবে না। তোমার মাথায় যদি সেট করা থাকে মরুভূমির মাটি, বৃষ্টি কম হচ্ছে, সুতরাং ফিজিক্যাল ওয়েদারিং বেশি হবে, কেমিক্যাল ওয়েদারিং কম হবে। এবার কেমিক্যাল ওয়েদারিং কম হওয়ার কারণে কি কি হবে সেগুলো জিনিস তুমি তুললা। আবার মরুভূমির মাটি স্যার বলছে ফার্টাইল, তার মানে অ্যালকালিনিটি বেশি, পিএইচ বেশি, বিএসপি বেশি, মোর দ্যান 50%, এক্সচেঞ্জেবল বেশি, সোডিয়াম বেশি, পটাশিয়াম বেশি, মাইক্রোনিউট্রিয়েন্ট বেশি। এই বেসিক জিনিস হলো দুইটা, একটা হলো ওয়েদারিং, ফিজিক্যালটা না হয় ফিজিক্যালটা বেশি কেমিক্যালের চেয়ে, আর একটা হলো পিএইচ, অ্যালকালাইন। এই দুটো দিয়ে বাকি সব ব্যাখ্যা করা যাবে। এবার আসে পেডোজেনিক প্রসেস। কি কি পেডোজেনিক প্রসেস এখানে কানেক্টেড আছে? প্রথমে হলো সারফেস ক্রাস্ট। আমি বলার আগে ছবিগুলো দেখাই, তোমরা ছবি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। যেহেতু মরুভূমির মাটি, একটু বৃষ্টি হলেই উপরের দিকে টপ লেয়ারের মাটিটা একটা ক্রাস্ট বা আবরণ তৈরি করে, সারফেসে তৈরি করে, সুতরাং এটা সারফেস ক্রাস্ট। অনেক সময় ক্রাক বা আবরণ সাবসারফেসেও হতে পারে, তখন সেটা সাবসারফেস ক্রাস্ট বা প্যান বলা হয়। সারফেসে যে ক্রাস্ট, এই ক্রাস্ট এবং প্যানের পার্থক্য আছে। প্যান হলো বেশি শক্ত, এরকম ফাটল দেখা দেবে না, আর ক্রাস্ট হলো ফাটল হয়। অনেক সময় প্লান্ট ফাইট করে প্লান্টের সিড ক্রাস্টের ভিতর দিয়ে জার্মিনেটেড হতে পারে, কিন্তু প্লান্টের ক্ষমতা নাই তার শিকড় প্যানের ভিতর দিয়ে প্রবাহিত করা। প্যান বেশি শক্তিশালী, ক্রাস্ট কম শক্তিশালী। ক্রাস্ট ফাটল হতে পারে, প্যান ফাটল হয় না। প্যান সাধারণত নিচে সাবসারফেসে থাকে, আর ক্রাস্ট সাধারণত সারফেসে থাকে, সারফেস ক্রাস্ট আকারে। তাহলে ছবিটা দেখে নিলাম, সবচেয়ে উপরে বাম পাশে একটা গাছের সাথে পাশে পাশে যে মনে হচ্ছে উপরে একটা লেয়ার মাটি লেপে দেওয়া আছে, সেটাই সারফেস ক্রাস্ট। A physical soil crust, widespread in arid region, is a thin surfacial layer, পাতলা সারফেস লেয়ার of uncemented fine earth. এখানে কিন্তু সিমেন্টেশন হয়নি, কার সাথে কার সিমেন্টেশন হচ্ছে, যদি উপাদানগুলোর হতে তাহলে তো সেটা প্যান হয়ে যেত। আনসিমেন্টেড মানে ঠিক শক্তিশালী বন্ধন না, এবং আর্থ মেটেরিয়াল গুলো এটা হচ্ছে ডিউ টু ফিজিক্যাল কোহেরেন্ট, তার মানে তারা ফিজিক্যালি একে অপরের সাথে কানেক্টেড থাকে, কেমিক্যালি না। when dry, যখন শুকায় যায় তখন আর্থ ম্যাটেরিয়াল গুলো উপরে যে বালি টালি আছে সেগুলো হচ্ছে কি হয়, একে অপরের সাথে আনসিমেন্টেড ওয়েতে কানেক্টেড হয়, কানেক্টেড হয়ে এটা করে, এবং এটা ব্রোকেন খুব দ্রুত ভেঙেও যেতে পারে।
ইট স্ট্রেং অ্যারাইজেস ফ্রম ফিজিক্যাল কোহেশন, শারীরিক ভাবে বা ফিজিক্যালি তার একে অপরের সাথে কানেক্টেড থাকার কারণেই এটা ফিজিক্যাল কোহেশনের মাধ্যমে এটা শক্তিটা আসে, রাদার দেন বায়োলজিক্যাল ইনফ্লুয়েন্স। অর্থাৎ বায়োলজিক্যাল ইনফ্লুয়েন্স কিভাবে, যেমন গাছের শিকড় থেকে রস, তো বিভিন্ন রস বের হয়, এই রস বা মিউকাস গুলো বা স্যাপ গুলো অনেক সময় হচ্ছে কি করে মাটির সিমেন্টেশনে ভূমিকা রাখে। কিন্তু এক্ষেত্রে ওই ধরনের কিছু বড় বড় গাছ তো এখানে থাকে না, ফিজিক্যালি কানেক্টেড থাকে অপরের সাথে। ফিজিক্যাল ক্রাস্ট ক্যান ইম্পেড ইনফিল্ট্রেশন এন্ড সিডলিং অফ জার্মিনেশন। এই যে উপরে সারফেস ক্রাস্টটা, এটা অনেক সময় হচ্ছে মাটির ভিতর দিয়ে পানি প্রবেশ করতে বাধা দেয়, এবং যে সিড গুলো নিচে রোপণ করা আছে, সিড গুলো অনেক সময় এই শক্ত সারফেস ক্রাস্টের কারণে জার্মিনেট করতে পারে না। কারণ শুরুর দিকে গাছের প্ল্যান্ট খুব নাজুক থাকে, সিড থেকে যখন সে সিডলিং আকারে জার্মিনেট করছে তখন খুব নাজুক থাকে, সে সেই শক্ত লেয়ার ভেদ করে উপরে উঠতে পারছে না। সেটা হলো সারফেস ক্রাস্ট। 2 নম্বরটা হচ্ছে এই উপরের সারফেস ক্রাস্টটা যদি বায়োলজিক্যাল ফিচারের কারণে হয়, সেটা হচ্ছে মাইক্রোবায়োটিক আর বায়োলজিক্যাল ক্রাস্ট। অর্থাৎ উপরে সারফেস লেয়ার হয়েছে আগের মতো ফিজিক্যালি কোহেরেন্টেড হয়ে না, কি হয়েছে, বিভিন্ন রকম ঘাস, লতাপাতা, এলগি, মস, লাইকেন অথবা মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটির কারণে হয়েছে। They are actually cast of living organisms, intricately intertwined lichens, মানে ইন্টারটুইন মানে হচ্ছে জড়ানো অবস্থায়, বিছানো অবস্থায় অনেক লাইকেন। তোমরা জানো লাইকেন হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের উদ্ভিদ টাইপের জিনিস আর কি, সমাঙ্গবর্গীয়। সে লাইকেন্স, সায়ানোব্যাকটেরিয়া, মস, এলগি এগুলো জড়ায় পেঁচায় মিলে মাটির উপরে একটা সারফেস লেয়ার তৈরি করে। এটা আবার সবুজ না, কিন্তু মরুভূমিতে দেখবা যে মনে হচ্ছে উপরে একটা লেয়ার, এটা সবুজ লেয়ার না, একটু কালশিটে পড়া লেয়ার গ্রোয়িং অন দ্য সয়েল সারফেস। এটা আসলে এই লাইকেন গুলো কিন্তু আস্তে আস্তে এই যে পাথরের গায়ে হয় না, এগুলো কিন্তু তাদের শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, সেই কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিডে রূপান্তরিত হয়, সেগুলো যে রক্স এ মিনারেলস এর গায়ে হয়েছে না, সেই রক্স মিনারেলস কে ক্ষয় করতে হেল্প করে আস্তে আস্তে। বায়োলজিক্যাল ক্রাস্ট স্টেবিলাইজ দ্য সয়েল সারফেস এগেইনস্ট ওয়াইন্ড। যেহেতু এটা মাটির উপর একটা বায়োলজিক্যাল লেয়ার পড়ে থাকে, তো বাতাসে এটা ইরোডেড হতে ইরোডেড এবং ওয়াটার ইরোশনের রিস্কটা কমিয়ে দেয়, বাতাসে ধুয়ে নিয়ে যেতে পারে না। ট্র্যাপ ওয়াইন্ড ব্লোন সিলস, এই যে যেহেতু বায়োলজিক্যালি বিভিন্ন রকম মস লাইকেন থাকে, বাতাস বাহিত ধূলিগুলোকে তারা ট্র্যাপ করে, আটকায় ফেলে, এবং বাতাসে নাইট্রোজেনকে তারা ফিক্স করতে পারে। 2 নম্বর ছবিটা দেখা যাচ্ছে বায়োলজিক্যাল ক্রাস্ট। দেখো এই যে কালচে কালচে, এগুলো হচ্ছে বিভিন্ন সমাঙ্গবর্গীয় লাইকেন, লাইকেন, মস, অ্যালগি এই টাইপের। তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো আমি যেগুলো বলছি? জি স্যার। আজকের পড়া কিন্তু একটু কঠিন আছে, আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে সারফেস ক্রাস্ট হলো ফিজিক্যালি আনসিমেন্টেড ওয়েতে শুধু মাত্র ফিজিক্যালি কোহেরেন্ট হয়ে আর্থ ম্যাটেরিয়াল গুলো সারফেসে যে লেয়ার তৈরি করতে পারে। আর এই সারফেসের উপরে টপ লেয়ারটা যদি বায়োলজিক্যাল লাইকেন, সায়ানোব্যাকটেরিয়া, বিভিন্ন ব্যাকটেরিয়া এগুলোর মাধ্যমে হয়, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্রাস্ট। এবং বায়োলজিক্যাল ক্রাস্টের খুব ভালো কিছু উপযোগিতা হচ্ছে, তারা হচ্ছে সয়েলটাকে ইরোডেড হওয়া থেকে বাঁচায় রাখে, এবং বাতাসে উড়ে যাচ্ছে এমন সিল্ট, ক্লে, ছোট ছোট পার্টিকেল গুলোকে তারা তাদের, যেহেতু তারা এক ধরনের গাছপালাই বলা চলে, তারা তাদের এই ডালপালা দিয়ে আটকায় রাখে এবং মাটিটাকে স্টেবল হতে হেল্প করে। আরেকটা হচ্ছে ডেজার্ট পেভমেন্ট। ছবি দেখো বুঝতে পারবা, মনে হচ্ছে এখানে অনেক বালি ছিল, বাতাস উড়াই নিয়ে গেছে সব বালিগুলাকে, নুড়ি পাথরগুলো যেমন শুধু নুড়ি পাথরগুলো বের হয়ে আছে, সেটাই হচ্ছে ডেজার্ট পেভমেন্ট। পেভমেন্ট শব্দ অর্থ রাস্তা। একটা ন্যারো স্ট্রিপ বরাবর যখন প্রচন্ড জোরে বাতাস হয়, ওই মরুভূমির ওইখানকার বালিগুলো উড়ে যায়, তখন এই যে রক্স এবং মিনারেলস এর ছোট ছোট পেবল, নুড়ি পাথর থাকে, এগুলো হচ্ছে তো আর উড়ে যেতে পারে না, এরা তখন শুধু বের হয়ে যায়, যেমন মনে হচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে একটা রাস্তা বের হয়ে গেছে। এটাই হচ্ছে ডেজার্ট পেভমেন্ট। বোঝো নাই কে? খুবই সহজ বাংলায় বলছি, মরুভূমিতে যখন হঠাৎ করে মরুঝড় তৈরি হয়, একটা ন্যারো স্ট্রিপ বরাবর সেই ঝড় যখন একদিক দিয়ে যায়, যাওয়ার সময় ধুলিগুলোকে উড়িয়ে নিয়ে যায় নিচের দিকে, যেগুলো জিনিসকে উড়িয়ে নিতে পারে না, সেই পেবল বা নুড়ি পাথরগুলো এইভাবে
বের হয়ে থাকে, এটা কি একটা রাস্তার মতো মনে হচ্ছে, এইদিকে একটা রাস্তা হয়ে আছে, এটাকে বলে ডেজার্ট পেভমেন্ট। এটাও একটা এরিড সয়েলের পেটোজেনিক প্রসেস। ইন এস্টোনিয়ার গ্রাভেলি সয়েলস ইরোশন মে রিমুভ অল দ্য ফাইন পার্টিকেলস, পাতলা জিনিসগুলোকে উড়াই নিয়ে যেতে পারে সারফেস লেয়ার থেকে, লিভিং বিহাইন্ড এ লেয়ার অফ ওয়েন রাউন্ডেড পেবলস, রেখে যায় কিছু গোলাকার একটু মনে হচ্ছে গোল গোল বিভিন্ন পেবল বা নুড়ি পাথর। এগুলো কিভাবে গোল হয়েছে? এই বাতাসই তাকে হচ্ছে গোল করে ফেলছে। ওয়াইন রাউন্ডেড, বাতাসই একটু একটু করে ক্ষয় করে গোল করে ফেলছে। দ্যাট ইজ কল্ড ডেজার্ট পাভমেন্ট। দে আর কম্পোজড অফ পেবলস, কবলস, পেবলস মানে নুড়ি পাথর, কবলস মানে কাঁকর, কাঁকর বোঝে না, সে কাঁকর আর কি, খোয়া টাইপের জিনিস আর কি। অ্যান্ড স্টোনস ডেরিভ ফ্রম দ্য আন্ডারলাইং অ্যালুভিয়াম অর বেডরক, নিচ থেকে তৈরি হওয়া বেডরক থেকেই এগুলো বের হয়ে থাকে। বুঝতে পারছো? বোঝো না এমন কেউ আছো? ওকে, আন্তারা ফাইরুজ আসো। আন্তারা ফাইরুজ অ্যাবসেন্ট। অর্পা আছো? স্যার আমরা থার্ড ইয়ার। আর আমরা থার্ড ইয়ার। সরি সরি সরি, তোমরা তো থার্ড ইয়ার, সরি 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 সরি। দাঁড়াও, কাকে খুঁজবো তাহলে? তোমরা তো থার্ড ইয়ার। এই ইশরাক আছো? জি স্যার। ইশরাক বলো তো, এই যে তিনটা জিনিস পড়ালাম, সারফেস ক্রাস্ট, বায়োলজিক্যাল ক্রাস্ট আর ডেজার্ট পেভমেন্ট, তুমি কি বুঝছো? স্যার একটু পড়লে বুঝতে পারবো নিজে নিজে। ওকে, তার মানে ওকে প্রশ্ন করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি সামনে আরো কাউকে জিজ্ঞেস করবো। এই মুহূর্তে আমি তোমাদের নামগুলো মনে করতে পারছি না পুরোপুরি। ওকে, anyway, আচ্ছা তোমাদের একটা ছেলে যে অসুস্থ হয়েছিল, ও কি সুস্থ হয়েছে, ক্লাসে আসছে? জি স্যার, সুস্থ হয়েছে মোটামুটি। ওর নাম যেন কি? আবরার স্যার হাসিন আপনার পড়ো। আপনার আপনার কি ক্লাসে আছে আজকে? আপনার ক্লাসে আছে? জি স্যার আছে। আচ্ছা, ভেরি গুড। এনিওয়ে, মেহেরুন ক্লাসে আছো? মেহেরুন করবি ক্লাসে আছো? জি স্যার আছে। বুঝছো আমি কি বলছি? ডেজার্ট জি, পেভমেন্ট। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, তারপরে আমরা যাই হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে ভেসিকিউলার হরাইজন। ভেসিকল শব্দের অর্থ বুদবুদ। আগে ছবি দেখো তাহলে বুঝবা। এই যে ভেসিকুলার হরাইজন দেখো, মনে হচ্ছে পাথরের গায়ে, ছোট ছোট নুড়ি পাথরের গায়ে মনে হচ্ছে ছোট ছোট ছিদ্র হয়ে গেছে। এটা হলো ভেসিকুলার বা ভেসিকুলেশন। এটা কিভাবে হয়? যখন একটু বৃষ্টি হয়, এই নুড়ি পাথরের, এটা তো বেশিরভাগ সময় শুকনো থাকে, তো তখন প্রচুর এইখানে হচ্ছে বিভিন্ন রকম বাতাস ট্র্যাপ হয়ে থাকে এগুলোর এগুলোর শরীরের ভিতরে। যখন বৃষ্টি হয়ে যায় হঠাৎ করে, তখন এই বাতাসগুলো গ্যাস আকারে বুদবুদ হয়ে বের হয়। এই বের হওয়ার সময় পাথরের গা কেটে বের হয় তারা, ছোট ছোট ভেসিকিউল তৈরি হয়। এটা হলো এবং এই জিনিসটা সাধারণত সাবসারফেসে বা সারফেসেও পাওয়া যায় অনেক সময়। এটাকে বলা হয় ভেসিকিউলার, এবং অনেকগুলো ভেসিকুলার মিলে ভেসিকুলার হরাইজন তৈরি হয়। Someone is, I'm sorry, I lost internet connection right that time. Abrar, okay, Abrar considered. Don't be sorry. তাহলে ভেসিকুলার হরাইজন কি বললাম? মুখোমুখি একটু বলে নিলাম, ছবিটা দেখো, যে এই নুড়ি পাথরে যখন শুকনো মৌসুমে এখানে ভিতরে ভিতরে বাতাস থেকে থাকে, হঠাৎ করে বৃষ্টি হলে ভিজে গেলে এই বাতাসগুলো গ্যাস আকারে বের হয়ে যেতে চায়, গ্যাসগুলো, এবং বের হওয়ার সময় তারা বুদবুদ আকারে বের হয় বা ভেসিকিউল তৈরি করে। এই বুদবুদ গুলো পাহাড়ে পাথরের গা কেটে বের হওয়ার সময় ছোট ছোট ছিদ্র তৈরি হয়। অনেকগুলো ভেসিকুলেশনের মাধ্যমে ভেসিকুলার হরাইজন তৈরি হয়। মাঝখানে একটা হচ্ছে ন্যাট্রিক হরাইজন। ন্যাট্রিক মানে হচ্ছে, তোমরা জানো, ন্যাট্রন থেকে আসছে। ন্যাট্রন মানে সোডিয়ামের লবণ।
এই যে সোডিয়ামের সংকেত তোমরা লেখো এনএ, এনএ আসলে ন্যাট্রন থাকে, এই কথাটা এসেছে ন্যাট্রন, এনএ ল্যাটিন ওয়ার্ড। তো ন্যাট্রিক অ্যাসিড মানে সোডিয়ামের লবণ, ন্যাট্রিক হরাইজন মানে যে হরাইজনে সোডিয়ামের লবণ অ্যাকুমুলেশন হয়েছে। দেখো এই যে মাঝখানে সোডিয়ামের লবণ অ্যাকুমুলেটেড হয়েছে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড হতে পারে। যেহেতু মরুভূমি সয়েল প্রচুর সোডিয়াম আছে এবং কার্বনেট আছে, অর্থাৎ লবণ জাতীয় আছে, আগে বৃষ্টি হতো কিছুটা অ্যাকুমুলেটেড হয়ে মাঝখানে চলে আসছে লিসিং হয়ে। আর আরেকটা হচ্ছে পেট্রোজিপসিক, এটা আমি পরে শেখাচ্ছি, জিপসিক পেট্রোজিপসিক পরে শেখাচ্ছি। তাহলে আমরা ভেসিকুলার হরাইজনটা একটু দেখলাম। ভেসিকুলার হরাইজনস আর অ্যানাদার ভেরি কমন surface feature of arid region in soil worldwide. Okay, these horizons form in fine textured aeolian material. কোথায় হয়? ফাইন টেক্সচার্ড, অর্থাৎ এই যে ছোট ছোট নুড়ি পাথর, সেগুলো কিসের তৈরি হতে হবে? বালি, ছোট ছোট, মানে ফাইন টেক্সচার। তোমরা জানো টেক্সচারকে আমরা বলি যে কোর্স টেক্সচার বা ফাইন টেক্সচার। ফাইন টেক্সচার হচ্ছে সাধারণত হচ্ছে আহ বালি না, এখানে ছোট খুব পাতলা বালি যেগুলো আর কি, অথবা হচ্ছে আহ সিল্টের কাছাকাছি এমন কিছু আর কি। আর স্পোর্টস যেটা হচ্ছে মোটা, এটা হচ্ছে বেশি বালি, সেক্ষেত্রে হয় না। পাতলা বালি সিল্টের কাছাকাছি এমন এমন বালি দ্বারা গঠিত, এমন বালি দ্বারা গঠিত যে নুড়ি পাথরগুলো, সেগুলোতে এই কাহিনীটা হয়। এবং অ্যাওলিন মেটেরিয়াল মানে বায়ুবাহিত মেটেরিয়াল হতে পারে এট দ্য সারফেস আর ইমিডিয়েটলি বিলো দ্য ডেজার্ট পেভমেন্ট। সাধারণত ডেজার্ট পেভমেন্টের নিচে অথবা সারফেসে এগুলো পাওয়া যায়। এই যে কিভাবে তৈরি হয় দেখো, রিপিটেড ওয়েটিং এন্ড ড্রাইং সাইকেল, অর্থাৎ একবার বৃষ্টি হলো আরেকবার শুকায় গেল, একবার বৃষ্টি হলো আরেকবার শুকায় গেল। এই রিপিটেড ওয়েতে চাক্রিক ভাবে যখন হয়, অফেন অ্যাসোসিয়েটেড উইথ ইন্টেন্স সামার থান্ডার স্টর্ম। কখন হয় এটা? সাধারণত সামারে বজ্র বৃষ্টি, অনেক বেশি বৃষ্টি টিষ্টি হয়, তখন এই জিনিসগুলো হয়। অ্যাজ দ্য সয়েল ওয়েটস, মাটি যখন ভিজে যায়, কেপিং গ্যাসেস, গ্যাসগুলো তো বের হতে চায়। মাটির ভিতরে এতদিন যেগুলো শুকনো মৌসুমে গ্যাস আটকায় ছিল, সেগুলো বের হয়ে যেতে চায়। এবং হঠাৎ করে পানি জমে যাওয়ার কারণে এগুলো বাবল, পানির ভিতর দিয়ে বাবল বা বুদবুদ আকারে, যেগুলো ওখানে ভেসিকেল পোর বলে, ভেসিকেল পোর তৈরি করে। এইভাবে সরু ছিদ্র ছিদ্র পাথর বা নুড়ি পাথর তৈরি করে ফেলে আর কি। আশা করি বুঝতে পারছো, না বুঝলে আমাকে বলবা। এরপর আসে ক্যাম্বিক হরাইজন, খুবই কমন, আলাদা করে ছবি দেয়নি এই জন্য। ক্যাম্বিক হরাইজনটা হচ্ছে উলট পালট হয় যেখানে, অর্থাৎ লিচিং এর মাধ্যমে সয়েল ম্যাটেরিয়াল উপর থেকে নিচে চলে আসে। এলিভেশন হচ্ছে আমাদের দেশে যেটা বেশি হয় আর কি। এন্টি সয়েলের পরে যেটা ইনসেপ্টি সয়েলে ক্যাম্বিক হরাইজনটা বেশি পাওয়া যায়। মিক্সিং হয়, অর্থাৎ সয়েলের ম্যাটেরিয়াল লিচিং এর মাধ্যমে মিক্সিং হয়, এইটা জিনিস হয় সাধারণত। দেখো ক্যাম্বিক হরাইজন সামহট অল্টার্ড সাবসারফেস হরাইজনস অফ স্ট্যাবল ল্যান্ডস্কেপ। ওকে, মিক্সিং হয় অবলিটারেটেড স্ট্র্যাটিফিকেশন, এবং মিক্সিংটা হয়ে এমন একটা জিনিস তৈরি করে অবলিটারেটেড স্ট্র্যাটিফিকেশন। স্ট্র্যাটিফিকেশন মানে হচ্ছে কি, স্ট্র্যাট মানে বিভিন্ন লেয়ার তৈরি হওয়া। এটা অবলিটারেটেড মানে এইখানে লেয়ার আছে ওইখানে নাই, মনে হচ্ছে বাধা পেয়েছে স্ট্র্যাটিফিকেশনটা, অর্থাৎ কন্টিনিউয়াস স্ট্র্যাটিফিকেশন থাকবে না। এবং রক স্ট্রাকচারটা কন্টিনিউয়াস থাকবে না, এক এক জায়গায় এক এক রকম থাকবে। ক্রোমা মেবি রিলেটিভলি হাই, কালারটা ইন্টেন্স হবে, কারণ উপর থেকে বিভিন্ন সয়েল ম্যাটেরিয়াল লিচিং হয়ে নিচে এসে একটু একটু ডার্ক কালার হবে, জন্য ক্রোমাটা রিলেটিভলি হাই হবে। সয়েল স্ট্রাকচার মেবি প্রেজেন্ট, কি কি স্ট্রাকচার থাকতে পারে? প্রিজমেটিক এবং ব্লকি, যেহেতু এটা লিচিং এর মাধ্যমে হয়েছে। এ স্লাইটলি অ্যাকুমুলেশন অফ ক্লে মেবি এভিডেন্ট, কিছু ক্লেও এখানে চলে আসতে পারে ক্যাম্বিক হরাইজনে এলিভিয়েশনের মাধ্যমে। এই তো ক্যাম্বিক হরাইজনের ছবি দেইনি। আর্জিলিক এন্ড ন্যাট্রিক হরাইজন। আর্জিলিক শব্দের অর্থ কি, কে বলতে পারে? আর্জিলিক সয়েল সায়েন্সে কি রিপ্রেজেন্ট করে? ক্লে, কাদা। সাম আর্জিলিক্স হ্যাপেন আর্জিলিক, আচ্ছা দেখো, সাম এরিডি সয়েলস হ্যাপেন আর্জিলিক হরাইজন, অর্থাৎ এখানে ক্লে ডিপোজিশন হয়েছে। এই যে কিছুক্ষণ আগে ক্যাম্বিক সয়েল বা ক্যাম্বিক হরাইজন যখন পড়াচ্ছিলাম, বলছিলাম যে কিছু ক্লেও আসতে পারে। এই ক্লেটার পরিমাণ যদি বেশি হয়, মোর দ্যান 15% হয়, তখন সেটাকে আমি বলবো আর্জিলিক হরাইজন। আর মোস্ট প্রবাবলি ফর্মড আন্ডার এ ওয়েটার ক্লাইমেট, যেহেতু লিচিং প্রসেস বেশি হচ্ছে, অনেক ক্লে উপর থেকে নিচে আসতেছে। খেয়াল করো কি কি হচ্ছে এখানে, ক্লে লিচিং হয়ে আসতেছে। তোমরা জানো ক্লে হলো সেকেন্ডারি ক্লে মিনারেলস বেশিরভাগ ক্ষেত্রে, অর্থাৎ ক্লে মানেই কেমিক্যাল ওয়েদারিং হয়েছে।
আমি কিন্তু বলছি এরিডি সয়েলেও কেমিক্যাল ওয়েদারিং হয় না, কম হয়, ফিজিক্যাল ওয়েদারিং বেশি হয়। কিন্তু এখানে ক্লে আসতেছে, তার মানে কেমিক্যাল ওয়েদারিং অন্যান্য এরিডি সয়েলের চেয়ে বেশি হয়েছে। তার মানে কি? তার মানে এই এরিডি সয়েলটা অন্যান্য এরিডি সয়েলের চেয়ে বেশি পানি পায়। ওয়েটার ক্লাইমেট বেশি, হয়তো আগে আরো বেশি পানি পাইতো, এই জন্য প্রিভিয়াসলি এটা বেশি ওয়েটার ছিল। এই জন্য এখানে সেকেন্ডারি ক্লে মিনারেলস তৈরি হয়েছে কেমিক্যাল ওয়েদারিং এর মাধ্যমে, অর্থাৎ কেমিক্যাল ওয়েদারিংটা এখানে বেশি হয়েছে। এবং শুধু তৈরি হয়নি, সেই ক্লে মিনারেলস গুলো লিচিং হয়ে সাবসারফেসে চলে আসছে, এই জন্য আর্জেলিক হরাইজন তৈরি হয়েছে। তোমরা কি বুঝছো আমার লজিকটা? ওকে, ভেরি গুড, বুঝলে ভালো, না বুঝলে পচা। সিন্স ক্লে ফ্লোকুলেটস ইন দ্য প্রেজেন্স অফ কার্বনেট অ্যাকুমুলেশন অফ ইলিভিয়াল ক্লে, যেহেতু ক্লে গুলো ফ্লোকুলেট করে, এক জায়গায় গুচ্ছবদ্ধ হয়ে থাকে, যদি সেখানে কার্বনেট থাকে, কারণ এখানে কার্বনেট থাকবেই, ইলিভিয়াল কে যদি কার্বনেট থাকে তাহলে ইলিভিয়াল ক্লে গুলো আরো বেশি থাকে 15% এর উপরে যদি, এবং সোডিয়ামও যদি এখানে থাকে, এক্সচেঞ্জেবল সোডিয়াম এবং সোডিয়াম ম্যাগনেসিয়াম। খেয়াল করো, আমি 2-3টা কথা এখানে বলছি, লম্বা সেন্টেন্স। প্রথমত হচ্ছে ক্লে চলে আসলো, এই ক্লেটা আবার ফ্লোকুলেটেড হবে, গুচ্ছবদ্ধ হবে ওই জায়গায় যদি কার্বনেট থাকে। তোমরা ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে তোমরা পড়ে আসছো ডিসপারশন ফ্রাকশনেশন। ডিসপারশন মানে হচ্ছে ক্লের স্ট্রাকচার ভেঙে যাওয়া, ডিফ্লোকুলেটেড হয়ে যাওয়া, অর্থাৎ ক্লে গুলো এক জায়গায় এসে কানেক্টেড হয়েছে, সেখানে হচ্ছে ডাইভ্যালেন্ট কোনো কিছু, যেমন হচ্ছে দিলে, যেমন ক্যালসিয়াম, সে দুই হাত দিয়ে দুই পাশে দুটা ক্লেকে কানেক্ট করে রাখতে পারবে, সেটা হচ্ছে ফ্লোকুলেশন। কিন্তু এই ক্যালসিয়ামের জায়গায় তুমি যদি ক্যালগন ইউজ করো, ক্যালগন হচ্ছে সোডিয়াম হেক্সামেটাফসফেট, Na6PO3 6, সোডিয়াম দিলা সয়েলে, তাহলে ক্যালসিয়ামের জায়গায় সোডিয়াম গুলো রিপ্লেস করবে, যার ফলে সোডিয়াম মনোভ্যালেন্ট হওয়ার কারণে সে দুই পাশে দুইটা হাতের, যে দুই হাত দিয়ে দুটা ক্লে ধরা ছিল ক্যালসিয়ামের, সে যেহেতু এক হাত দিয়ে একটা ক্লে ধরতে পারবে, যেহেতু সে মনোভ্যালেন্ট বা যোজনী এক, আর এক পাশে ডিসপারশন শুরু হয়ে যাবে, অর্থাৎ ক্লে গুলো আলাদা হয়ে যাবে। তো যদি কার্বনেট থাকে তাহলে ক্লে এর সাথে ফ্লোকুলেটেড হবে, আর যদি 15% বেশি সোডিয়াম থাকে, সোডিয়াম ম্যাগনেসিয়াম থাকে, তাহলে সেখানে ডিসপারশন হবে, কারণ সোডিয়াম মনোভ্যালেন্ট। দ্য সোডিয়াম এনরিচড আর্জেলিক হরাইজন, এই ধরনের ক্লের সাথে যদি সোডিয়াম বেশি জমা হয়ে থাকে, যেটা কিনা প্রিজমেটিক স্ট্রাকচার বা কলামনার স্ট্রাকচার পাওয়া যায়, এবং এক্সচেঞ্জেবল সোডিয়াম মোর দ্যান 15% বা তার বেশি থাকে, সেইটাকে বলা হয় ন্যাট্রিক হরাইজন। আবারও বলি, কাদার সাথে যদি এক্সচেঞ্জেবল সোডিয়ামটা বেশি থাকে, সোডিয়াম, সেটাই হচ্ছে ন্যাট্রিক হরাইজন। এই যে মাঝখানে সয়েলটা দেখো, এই লেয়ারটা হচ্ছে সোডিয়ামের লেয়ার, কাদার সাথে অ্যাকুমুলেটেড হয়েছে, কিন্তু সোডিয়াম থাকার কারণে ডিসপার্স হয়ে শুধু সোডিয়ামটাই, সোডিয়াম ম্যাগনেসিয়াম বা সোডিয়াম কার্বনেট আকারে আছে, এবং সেটা হচ্ছে সাদা কালার হয়ে গেছে। আমাদের দেশে স্যালাইন সোডিক সয়েল নামে একটা সয়েল আছে, যেখানে সোডিয়াম বেশি থাকে, সাদা কালারের, সোডিয়ামও বেশি, সোডিয়াম ক্লোরাইডটা বেশিরভাগ আছে, আর ডিপে না যায়, এটা হচ্ছে ন্যাট্রিক হরাইজন। তাহলে আর্জেলিক হলো আগে থেকে বৃষ্টিপাত বেশি হতো এমন আরডি সয়েলে ক্লে যদি অ্যাকুমুলেটেড হয় সাবসারফেসে লিচিং এর মাধ্যমে, সেটা হচ্ছে আর্জেলিক। আর তার সাথে যদি সোডিয়াম বেশি চলে আসে, মোর দ্যান 15%, সেটা হচ্ছে ন্যাট্রিক। ক্যালসিক এন্ড পেট্রোক্যালসিক, ক্যালসিক মানে ক্যালসিয়াম কার্বনেট, এখানেও সেম অবস্থা, লিচিং এর মাধ্যমে বি হরাইজনে অ্যাকুমুলেশন হয়েছে ক্যালসিয়াম কার্বনেট, সেটাকে তোমরা বলবা ক্যালসিক হরাইজন। এই দেখো, মোর দ্যান 15% ক্যালসিয়াম কার্বনেট, এটার সাংখ্যিক মান হচ্ছে 15% বেশি হতে হবে। অর্থাৎ লিচিং এর মাধ্যমে টপ সয়েল থেকে ক্যালকেরিয়াস ডাস্ট যদি সাবসয়েলে চলে আসে, বি হরাইজনে চলে আসে, এবং মোর দ্যান 15% যদি হয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট রিচ সাবসারফেস হরাইজন, সেটাকে আমরা বলবো ক্যালসিক হরাইজন বলবো। এবং এটা হচ্ছে পানিতে স্ল্যাক হয়ে যায় বা পানিতে মিশে যায় আর কি। Horizon of calcium carbonate accumulation commonly lie below argillic and cambic horizons. এরিডি সয়েলের সাধারণত আর্জিলিক বা কাদার লেয়ার এবং ক্যাম্বিকের লেয়ারের ঠিক নিচেই ক্যালসিক তা হয়, তার মানে এটা আরো আগে ফরমেশন হয়েছে। পেট্রোক্যালসিক হরাইজনস আর ফর্মড। আচ্ছা, এই পেট্রো কথাটা যখন আসবে মনে রাখবা, পেট্রোলিয়াম শোনাচ্ছে, মনে হচ্ছে যে পেট্রোলিয়াম আর কি। আসলে পেট্রো কথাটা আসবে মানেই হচ্ছে এটা সিমেন্টেড, মাটির আরো গভীরে সিমেন্টেড লেয়ার। পেট্রো মানে প্যান,
আবারও বলি, ক্যালসিক হলো ক্যালসিয়াম কার্বনেটের লেয়ার সাবসারফেসে। সাধারণত এটা ক্যালসিয়াম কার্বনেট গুলো লিচিং হয়ে নিচে এসে একটা শক্ত লেয়ার তৈরি করে, শক্ত বা নরম যাই হতে পারে ক্যালসিয়াম কার্বনেটের লেয়ার। এবং এটা পাওয়া যায় সাধারণত ক্যাম্বিক লেয়ারের নিচেই বা আর্জিলিক লেয়ারের নিচেই। কিন্তু এই ক্যালসিক লেয়ারটা যদি সিমেন্টেড হয়, এতটাই শক্ত হয় যে একটা হার্ড প্যান ফর্মেশন হয়েছে, সেটাকে আমি বলবো পেট্রোক্যালসিক। আবারও বলি, ক্যালসিয়াম কার্বনেটের লেয়ারটা যদি শক্তিশালী হয়ে যায় বেশি, এতটাই শক্তিশালী যে একটা হার্ড প্যান ফর্মেশন হয়েছে, সেটার নাম তখন পেট্রো অ্যাড করে দাও, পেট্রোক্যালসিক। এরকম তোমরা কিছুক্ষণ পরেই পাবা জিপসিক, জিপসামের লেয়ার, কিন্তু পেট্রোজিপসিক, অর্থাৎ জিপসামের লেয়ার যখন শক্ত হয়ে সিমেন্টের হয়ে হার্ড প্যান ফর্মেশন করবে, সেটা হলো পেট্রোজিপসিক। তাহলে পেট্রো শব্দের অর্থই বুঝলা সিমেন্টেডলি কানেক্টেড হার্ড প্যান। আবারও বলছি, ক্যালসিয়াম কার্বনেটের লেয়ার হলো ক্যালসিক। আর এই ক্যালসিয়াম কার্বনেটের লেয়ার যখন শক্ত একটা বেশি শক্ত হয়ে আরো শক্ত একটা লেয়ার তৈরি করবে, হার্ড প্যান ফর্মেশন করবে, সেটা হলো পেট্রোক্যালসিক। আশা করি বুঝতে পারছো। The petrocalcic horizon is continuously cemented in the extent that dry fragments do not slake in water. এটা এত বেশি শক্ত যে এটা পানিতে গুলে যায় না, মিশায় যায় না, পানি যখন হয় এটাতে মিক্স হয়ে যায় না, এবং গাছের রুট এটা ইন্টার করতে পারেন এটার ভিতর দিয়ে। ইট ইজ ম্যাসিভ অর প্লেটি স্ট্রাকচার। ম্যাসিভ স্ট্রাকচার মানে শক্ত হওয়ার কারণে এটার কোনো স্ট্রাকচারই থাকে না, অথবা প্লেটি, প্লেটের মতো লেয়ার থাকে। এক্সট্রিমলি হার্ড, যখন শুকায় থাকে এক্সট্রিমলি হার্ড থাকে। আর কোদাল টোদাল এগুলো খুব সহজে পেনিট্রেট করতে পারে না। আমার লেকচার বুঝতে পারছো? আমি আসলে তোমাদের সামনাসামনি যেহেতু, হ্যাঁ আমি সামনাসামনি থাকলে হয়তো তোমাদের চেহারাগুলো দেখে বুঝতে পারতাম, তোমাদের ফেস রিডিং করতে পারতাম। এই জন্য একটু, আচ্ছা আর একটু তাড়াতাড়ি শেষ করি। ডুরি প্যান এটাও এক ধরনের হার্ড প্যান, কিন্তু এটা ফর্মেশন হবে ওপাল, ক্যালসিডনি বা চ্যালসিডনি যাই বলো, অথবা কোয়ার্টস। তোমরা ফার্স্ট ইয়ারে জিওলজিতে পড়ে আসছো, ওপাল হচ্ছে একটা স্বচ্ছ ক্রিস্টাল লেয়ার, এটার আরো একটা হচ্ছে এই ধরনের আছে ক্যালসিডনি। এবার কোয়ার্টস, কোয়ার্টস বা সিলিকা SiO2, এই কোয়ার্টস হচ্ছে কাঁচের, কাঁচ বা মিররের হচ্ছে প্রথম উপাদান। তো এই জিনিসগুলো হয় কি একটু সাদা কালার হয়, একটু স্বচ্ছ কালার, একটু ক্রিস্টাল তৈরি হয়। ডুরিপ্যানটা কি? ডুরিপ্যান হচ্ছে এরিডি সয়েলে, সাবসয়েলে যদি ওপাল বা কোয়ার্টস বা ক্যালসিডনি শক্তভাবে জমাটবদ্ধ হয়ে একটু সাদা কালারের দেখতে একটা শক্ত লেয়ার তৈরি করে, সেটাই ডুরিপ্যান। এই ডুরিপ্যানের ভিতর সাধারণত থাকে ক্যালসিয়াম কার্বনেটও থাকতে পারে, যেটা তাদের মোট ওয়েটে 78% হয়। এবং এটা কি করে, এসিডে স্লেক করে না, অর্থাৎ এসিডে এগুলো সাধারণত হচ্ছে প্রশমিত হয় না আর কি। যেগুলো পেট্রোক্যালসিক অ্যাসিডে ডুবে যায়, মিক্স হয়ে যায়, কিন্তু ডুরিপ্যান গুলো ডুবে যায় না, এটা হলো তার পার্থক্য। কারণ সিলিকা খুব শক্তিশালী। দে ফর্ম ইন মেডিটেরিয়ান ক্লাইমেট ডেজার্ট, ভূমধ্যসাগরীয় অঞ্চল যেখানে শীতকালে বৃষ্টি হয়, গরমকালে ড্রাই সামার ওয়েট উইন্টার, এই সকল জায়গার ডেজার্টে ডুরিপ্যান পাওয়া যায়। ডুরিপ্যানটা কি বললাম? কোয়ার্টস, ফেলস্পার। এই যে দেখো, এই যে ডুরিপ্যান, ডুরিপ্যান কোনটা জানো? এই যে দেখো, আমার কার্সর ফলো করো, নিচে একটু চকচকে একটা লেয়ার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডুরিপ্যান লেয়ার। তোমরা কি দেখতে পাচ্ছ আমার কার্সরটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। এই লেয়ারটা কিভাবে? এই লেয়ারটা একটু চকচকে, কারণ এখানে একটু বালি বালি আছে, অর্থাৎ সিলিকা আছে। এখানে অপাল থাকতে পারে, ক্যালসিডনিও থাকতে পারে। এটা হচ্ছে ডুরিপ্যান, এটাও কিন্তু একটা হার্ড লেয়ার। জিপসিক এবং স্যালিক অলরেডি বলেছি। জিপসিক, পেট্রোজিপসিক কি? জিপসিক হচ্ছে সাবসারফেসে জিপসামের, জিপসাম বা তোমরা জানো ক্যালসিয়াম সালফেট। বলো। স্যার এই যে ডুরি প্যানের সাথে আরেকটা নাম যেটা শুনি ফ্র্যাগি প্যান, এটা কি স্যার? ফ্র্যাগি প্যানটা এখানে নাই, ওটা আপাতত মাথায় নেওয়ার দরকার নেই। তো জিপসিক হচ্ছে কি? জিপসিক, থ্যাংক ইউ। আসলে এটা আমার মাথায় আসছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা দিয়ে আর করি নাই, আমি এটা নিয়ে আর হোমওয়ার্কিংও করি নাই এর জন্য। এই দেখো জিপসিক লেয়ারটা কোনটা, এই যে দেখো মাঝখানে বি হরাইজনে কার্সর ফলো করো, সাদা সাদা দাগ পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে জিপসাম বা ক্যালসিয়াম সালফেট দ্বিঅণু পানি, এটাকে জিপসাম বলা হয়। এই জিপসামের লেয়ারটা হচ্ছে জিপসিক হরাইজন, অর্থাৎ বি হরাইজনে যদি জিপসাম অ্যাকুমুলেটেড হয় জিপসিক। আর এই জিপসিটটা যদি এমন হার্ড হয়ে যায় যে সিমেন্টের লেয়ার তৈরি হয়ে যায়, একটু নিচের দিকে সিমেন্টেড লেয়ার তৈরি হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেটা হচ্ছে পেট্রোজিপসিক। ওই যে বলছি পেট্রো মানে হচ্ছে সিমেন্টেড হার্ড প্যান। তাহলে জিপসিক এবং পেট্রোজেটিক বুঝছো। আর এই বি হরাইজনে যদি সলিউবল সল্টস বিভিন্ন এসে জমা হয়,
ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, বিভিন্ন সোডিয়াম, মানে এখন সোডিয়াম বেশি থাকলে 15% বেশি থাকলে আমি তাকে বলতাম নাইট্রিক হরাইজন। সোডিয়াম বেশি মানে 15% কমই আছে। ক্যালসিয়ামটা যদি বেশি থাকতো বলতাম ক্যালসিয়াম। ক্যালসিয়ামও আছে কিন্তু অতটা বেশি নাই। আবার জিপসাম যদি বেশি থাকতো বলতাম জিপসিক, কিন্তু জিপসামও আছে কিন্তু মানে জিপসিকের মতো না। অর্থাৎ সব ধরনের সলিউবল সল্টস আছে, কোনো একটা নির্দিষ্ট করে বেশি না, মিক্স আপ। এটা হলো স্যালিক হরাইজন। সলিউবল সল্ট যেখানে বেশি সেটা হচ্ছে স্যালিক হরাইজন, এই কথাটা এখানে বলা আছে। ডান পাশের ছবিটা দেখো, এই যে চকচক করতেছে একটা লেয়ার, কার্সরটা ফলো করো, এটা হলো স্যালিক হরাইজন। এখানে সলিউবল সল্টস গুলো এসে জমা হয়েছে, অ্যাকুমুলেটেড হয়েছে। এই সব কিছুই হয়েছে কোন এক সময়, এই সব জায়গাগুলো ওয়েটার ক্লাইমেট ছিল, যার ফলে বৃষ্টি হইতো, লিচিং হইতো, তখন এটা হয়েছে। এখন জাস্ট এটা এভিডেন্ট হয়ে আছে। এখন কিন্তু এই ব্লিচিং প্রসেসটা ডমিনেন্ট নয়, হাতে খুব সময় কম। আরেকটু লাস্ট পড়ায় নেই, ডমিনেন্ট সাব অর্ডার। কি কি সাব অর্ডার পাওয়া যায়? এগ্রিড, সোজা কথা। আর্জিলিক হরাইজন যে সাবসয়েলে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাগ্রিড। আইডিতে হচ্ছে আইডি, এটা হচ্ছে ফর্মেটিভ এলিমেন্ট অফ এরিড সয়েল, আইডি। আর্জিলিক প্লাস আইডি, এগ্রিড। এটা সাধারণত ওয়াইল্ড লাইফ হ্যাবিটেটের কারণে পাওয়া যায়, রেঞ্জ ল্যান্ড বা গরুর খামারের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং যদি বৃষ্টির পানি বা ইরিগেশনের ব্যবস্থা করো সেতের এখানে ক্রপল্যান্ড হিসেবে ব্যবহার হয়। তারপর আসলে ক্যালসিড, যে এরিড সয়েলে ক্যালসিক হরাইজন পাওয়া যায় বা ক্যালসিয়াম কার্বনেট রিচ, সেটাই হচ্ছে ক্যালসিক। শুধু ক্যালসিক না, পেট্রোক্যালসিকও থাকতে পারে। অর্থাৎ ক্যালসিড হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট রিচ ক্যালসিক, অথবা পেট্রোক্যালসিক, ক্যালসিয়াম কার্বনেটটা যদি সিমেন্টেড লেয়ার থাকে, এই দুই ক্ষেত্রেই এরিড সয়েলে পাওয়া গেলে সেটাকে আমরা বলবো ক্যালসিড। তারপরে যে সাব অর্ডারে ক্যাম্বিক হরাইজন পাওয়া যায় সেটা হলো ক্যাম্বিড, আলাদা করে আর বললাম না। সবগুলারে এই যে ইউজ, রেঞ্জ ল্যান্ড, ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট কমন। ট্রাইড, যে অ্যারিডি সয়েলটা ক্রাইক ময়েশ্চার রিজন বা ঠান্ডা জায়গায় পাওয়া যায়, কোল্ড এরিয়ায় পাওয়া যায়। তোমরা জানো ক্রাইক ময়েশ্চার টেম্পারেচার হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি, যার মিন রিনিউয়াল সয়েল টেম্পারেচার। সেই ক্ষেত্রে এই ক্রাইক অঞ্চলে যে এরিডি সয়েলটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্রাইড। আর একটা হচ্ছে ডুরিড, যে এরিডি সয়েলের ডুরিপেন পাওয়া যায় সেটা হচ্ছে ডুরিড। জিপসিড, যে এরিডি সয়েলের জিপসিক হরাইজনটা পাওয়া যায় বা জিপসামের লেয়ার পাওয়া যায় এবং পেট্রোজিপসিক লেয়ারটা পাওয়া যায়, সেটা হলো জিপসিড। স্যালিড, যে এরিডি সয়েলের সলুবল সল্টস এর লেয়ারের স্যালিক হরাইজন পাওয়া যায় সেটা হচ্ছে স্যালিড। খুবই সহজ। ইউজেস বেশিরভাগ ক্ষেত্রে রেঞ্জ ল্যান্ড হিসেবে, ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট ক্ষেত্রে রিক্রিয়েশন এবং ওয়াইল্ড লাইফের হ্যাবিটেট হিসেবে ব্যবহৃত হয়। বৃষ্টিপাত যদি হয় বা তুমি যদি বাইরে থেকে পানি দিতে পারো তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কৃষিকাজেও ব্যবহার করা যেতে পারে, যদি সার ঠিকঠাক দাও, যদি শুধু পানি দাও। কারণ হচ্ছে ফার্টিলাইজার খুব কম ইউজ করতে হয়, কারণ হচ্ছে উর্বর জমি শুধু পানির অভাবে মানে চাষ হয় না। এই রেডি সয়েল আজকে শেষ। কারো খুব বেশি প্রশ্ন থাকলে আজকে করো, না নেক্সট দিন করতে পারো, বাট এটা ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। ঠিক আছে? কথা শুনতে পাও? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, বাই বাই ফ্রম টুডে, ফর টুডে। দেখা হবে নেক্সট ক্লাসে, তবে তোমরা যদি অনেক ভালো হয় নেক্সট ক্লাসে। ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফেজ।